শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল। শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, এক্সাক্ট কি মন্তব্য ছিল বলুন তো? তিনি বলছেন যদি 26-এ বিজেপি ক্ষমতায় আসে তাহলে মুসলিম বিধায়কদেরকে চ্যাংতোলা করে ফেলে দেবো। শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন তার পরবর্তী ক্ষেত্রেই দেখা যাচ্ছে হুমায়ুন কবির ফুঁসে উঠলেন। তিনি বলছেন ঠুসে দেবো, চ্যাংতোলা করে ঠুসে দেবো। সেই মন্তব্যে হুমায়ুন কবিরকে রীতিমতো শোকজ করলো দল। কিন্তু শুভেন্দু অধিকারীর যে মন্তব্য, 26-এ বিজেপি ক্ষমতায় এলে, 26-এ কি বিজেপি তাহলে ক্ষমতায় আসছে, তৃণমূল সরকার কি নিশ্চিত এই মুহূর্তে দাঁড়িয়ে? আরো একটা মন্তব্য হুমায়ুন কবিরকে শোকজ করার পরও তিনি অনড়। হুমায়ুন কবির বলছেন আগে আমার ধর্ম, তারপরে আমার দল। কারণ আমি যখন জন্মেছিলাম আমি মুসলিম গর্ভে, মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, সেজন্য আমার কাছে আমার দলের থেকেও আগে ধর্ম। কারণ যে ক্ষেত্রে আমরা বড় বড় সিনিয়র লিডারদেরকে, তাবড় তাবড় লিডারদেরকে বলে আগে আমার দল তারপর আমি ব্যক্তি, তারা নিজেকে বলে আগে দল তারপর ব্যক্তি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আগে ধর্ম তারপর ব্যক্তি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কোন অঙ্ক থাকতে পারে হুমায়ুন কবিরকে কেন শোকজ করলো দল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরুদ্ধে অভিযোগ করে বিরোধী দলগুলো? তোষণের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়, বারবার বিরোধীরা বলে মুসলিম তোষণ করে। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বললেন? এমনকি এটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গেছে মন্ত্রিসভার বৈঠকে দল থেকে সাসপেন্ডও করা হতে পারে হুমায়ুন কবিরকে। দেখো, অনেকগুলো স্তর আছে এই বিশ্লেষণের। প্রথমত বলবো যে আমরা যে সময় রাজনীতি চর্চা শুরু করেছিলাম সেই সময় সংখ্যালঘু মুখ পশ্চিমবাংলা ছিলেন এবিএ গনি খান চৌধুরী। আমি নিশ্চিত এবিএ গনি খানকে চৌধুরীকে যদি 100 বার বলা হতো যে দল বড় না ধর্ম বড়, তাহলে উনি দল বড়ই বলতেন। ফলে একটা পরিবর্তন এসছে যে দলের থেকেও আমার গোষ্ঠী ধর্ম অনেক বড়। এই পরিবর্তনটা এর মধ্যে ঘটে গেছে পশ্চিমবাংলার রাজনীতিতে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে হুমায়ুন কবির ধারাবাহিকভাবে যে বক্তব্য রাখছেন এটা কিন্তু পার্মানেন্টলি তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করছে। তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পারছে যে হুমায়ুন কবিররা যত মুখ খুলবেন তত শুভেন্দু অধিকারীদের অ্যাডভান্টেজ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বিচক্ষণ খেলোয়াড়, তিনি খুব ভালো করে জানেন যে হুমায়ুন কবির যত মুখ খুলবেন ততই কিন্তু উল্টো দিকে হিন্দু পোলারাইজেশনের রাজনীতি জোরদার হবে। এবং এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারীরা চাইছেন যে তারা যে মন্তব্য করছেন সেই মন্তব্য কাটাছেটা হোক, সেই মন্তব্য ঘিরে বিতর্ক হোক, হুমায়ুন কবিররা ঝাঁপিয়ে পড়ুক। শুভেন্দু অধিকারী যদি বহরমপুরে যায় বা তোমার গিয়ে মুর্শিদাবাদে যায় তাহলে আটকানো হোক, তার গাড়ি আটকানো হোক, পারলে তাকে ঢিল ছুড়ুক। এবং এই রাজনীতিটা কিন্তু বিজেপির তরফ থেকে চাইছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি খুব ভালো বোঝেন। তিনি জানেন যে তার 34% সংখ্যালঘু মুসলিম ভোটটা নিশ্চিত, যে যাই বলুক না কেন পড়বেই তার দিকে। হ্যাঁ, 35% সংখ্যালঘু মুসলিম ভোটটা যে যাই বলুক না কে পড়বেই। কারণ নওশাদ সিদ্দিকী কার্যত তৃণমূল কংগ্রেসের সাথে সখ্যতা তৈরি করার ফলে এবং ওর ক্রেডিবিলিটিটা নষ্ট হয়ে যাওয়ার ফলে পশ্চিমবাংলায় মুসলিম ভোট স্প্লিট করার মতন কেউ নেই। আর যে মিমের কথা বলছে, মিমের কোনো অস্তিত্বই নেই, ওগুলো একেবারে ফালতু কথা। ফলে 35% সংখ্যালঘু মুসলিম ভোটটা নিশ্চিত। ফলে হিন্দু ভোটের 65% হিন্দু ভোটের পোলারাইজেশনটা আটকানোই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে হুমায়ুন কবির যে 30% ভাগীরথীতে ফেলে দেওয়ার কথা বলেছে, না 70% লোক মুর্শিদাবাদে আছে, 30%কে ভাগীরথীতে কেটে ফেলে দেওয়ার যে গল্প করেছিলেন বা এখানে ঠুসে দেওয়ার যে গল্প করছেন, ফলে সব মিলে কিন্তু উনি জানেন যে এর ফলে প্রতিক্রিয়া হিসাবে হিন্দু ভোটের একটা পোলারাইজেশনের সম্ভাবনা আছে। ফলে হুমায়ুন কবিরকে এই মুহূর্তে লিকো পাস্টার লাগাতে হবে। হুমায়ুন কবিরকে এই মুহূর্তে মুখ বন্ধ করতে হবে, না হলে কিন্তু হিন্দু মুসলিমের যে দ্বন্দ্বের যে রাজনীতি তার একেবারে সেটা পোলারাইজেশন হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল বলা সত্ত্বেও বা তার উপরে হুমায়ুন কবিরের উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও হুমায়ুন কবির কেন অবিচল? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা পলিটিক্যাল বিশ্লেষণের স্তর। হুমায়ুন কবির এই কারণেই
অবিচল, কারণ হুমায়ুন কবির জানেন যে পশ্চিমবাংলায় এই গত কয়েকটা বছরের মধ্য দিয়ে 10 বছর 12 বছরের মধ্য দিয়ে ইস্যু ভিত্তিক রাজনীতির পরিবর্তন ঘটেছে। সেখানে সংখ্যালঘু মুসলিমরাও একেবারে মুসলিম আইডেন্টিটির উপর ভিত্তি করে ভোট দিচ্ছে এবং হিন্দুদেরও যে একটা অংশ হিন্দু আইডেন্টিটির উপর ভোট দিচ্ছে, যে কারণে বহরমপুরে অধীর চৌধুরীকে হারতে হয় এবং হারাতে হয় গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে। ইউসুফ পাঠানকে আনাই হয়েছিল আইডেন্টিটি পলিটিক্সের বা মুসলিম আইডেন্টিটি পলিটিক্সকে অ্যাড্রেস করবার জন্য। ফলে হুমায়ুন কবির একেবারে মাটিতে থাকা নেতা, তিনি জানেন যে তার কমিউনিটির বক্তব্যটা বা তার কমিউনিটি যেভাবে এখন চার্জ হয়ে আছে, সেই চার্জ অবস্থার যদি পরিবর্তন হয়, মানে তিনি যদি এখন কমিউনিটি লিডারদের পক্ষে না কথা বলতে পারেন বা যেভাবে বলা যায় যে ধর্মীয়করণ ঘটে গেছে রাজনীতিতে, সেই কনটেক্সটে যদি তিনি মুসলিম কমিউনিটির কাছে বার্তা দিতে না পারেন, দেখো ভাই আই এম দ্য চ্যাম্পিয়ন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করলেও লাভ হবে না। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু হুমায়ুন কবিরকে বাঁচাবে না। হুমায়ুন কবির এখন যে কনস্টিটুয়েন্সি বিলং করেন, মানে যে জায়গা ভরতপুরে বিলং করে, সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের ভোটটা যদি পেতে হয় তাহলে তাদেরকে পরিষ্কার বার্তা দিয়েই পেতে হবে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আর আটকালেও তিনি কিন্তু মানতে রাজি নন, কারণ শেষ বিচারে কিন্তু তার জয় পরাজয়টা কিন্তু ওই এতদিনের মধ্যে যে কমিউনালাইজেশন অফ পলিটিক্স হয়েছে, সেই বা সাম্প্রদায়িকরণ রাজনীতির মধ্যে ঘটে গেছে, সেই সাম্প্রদায়িক ইস্যুকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং সেখানে শুভেন্দু অধিকারী হিন্দু নেতা হিসাবে যে বক্তব্য রেখেছেন তার তীব্র বিরোধিতা করে যেতে হবে, দল নিষেধাজ্ঞা করলেও করতে হবে। তাহলে একদিকে মানে দল তৃণমূল কংগ্রেস চাইছে যে ভাই হুমায়ুন কবিরা যাতে খুব বেশি মুখ না খোলে, বেশি মুখ খুললে কিন্তু পোলারাইজেশনটা হিন্দু মুসলিম আরো স্পষ্ট হয়ে যাবে এবং সেখানে সংখ্যাটা এখনো হিন্দুদের পক্ষে 65%। আর উল্টো দিকে হুমায়ুন কবির ভাবছে ভাই আমি যদি এখন মুখ বন্ধ করে থাকি তাহলে আমার কমিউনিটির যে মানুষ তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, আমাকে বাঁচাবে তৃণমূল কংগ্রেস না, আমাকে বাঁচাবে আমার কমিউনিটির মানুষ। ফলে আমার মানুষ, আমার কমিউনিটি মানুষকে অ্যাড্রেস করতে হবে। ফলে সেই অনুযায়ী যা যা বক্তব্য করার দরকার, যেভাবে উগ্র কথাবার্তা বলা দরকার, যেভাবে পোলারাইজেশন করা দরকার, যেভাবে হুমকি দেওয়া দরকার তিনি দিয়ে যাচ্ছেন। ফলে এটা এন্টারটাই প্রমাণ করে যে পশ্চিমবাংলার রাজনীতি কোন স্তরে ধর্মীয়করণ ঘটেছে এবং সেই ধর্মীয়করণের শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী রাজনৈতিক দল হিসাবে বিজেপি যে জায়গায় নিয়ে গেছে, তাতে আমি রোজিনা পরিষ্কার করে বলতে চাই তোমাকে, 2026-এর বিধানসভা নির্বাচন একটা অন্য বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলার মানুষ দেখবে, যেই বিধানসভা যেটা আগে কোনোদিনই হয়নি। পশ্চিমবাংলার মানুষ খুল্লা একেবারে ধর্মীয় সত্তার উপর ভিত্তি করে নির্বাচনী প্রচার কিছুটা হচ্ছিল। তুমি জানো 2024-এ ধর্মীয় প্রচারের জায়গা থেকেই অনেকটা হয়েছিল, কিন্তু 2026 একেবারে কোনো রাগঢাক নেই, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা 42 জন এখন এমএলএ আছে সংখ্যালঘু, ইনারা কিন্তু বা অন্য জায়গাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস খুল্লা যে একদম পোলারাইজেশনের রাজনীতির উপর ভিত্তি করে 2026-এর বৈতরণী পার হতে যাবে সেটা নিশ্চিত। এই দুই দলের মধ্যে যে ধর্মীয় ভাবে প্রচার, তার ফলে কিন্তু সবচেয়ে মার্জিনালাইজড হবে বামেরা, মানে এমনিই বামেদের প্রতি মানুষের আগ্রহ নেই। ব্যাপারে যাবো, শুধু একটা এই প্রসঙ্গে প্রশ্ন করে নেবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি নিশ্চিত যে হুমায়ুন কবিরকে শোকজ করি বা সাসপেন্ড করি তাতে আমার মুসলিম ভোটে ভাঙন ধরবে না, মুসলিম ভোট আমার ইনট্যাক্ট থাকবে, আমাকে শুধু হিন্দু ভোট আরো টানতে হবে? কারণ হিন্দু ভোট এইভাবে যদি ভাগ হয়ে যায় তাহলে শুভেন্দু অধিকারী যে কথা বলছে আর 3%-কে আমাকে এক করতে হবে, তাহলে সেক্ষেত্রে বিজেপির হাত ভারী হয়ে যাবে, সেই আশঙ্কাও কি দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই বক্তব্যটা হুমায়ুন কবির বলছেন, এটা তো হামিদুর রহমানও বলতে পারতেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করছে কে? হুমায়ুন কবির, যেখানে 72% মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। হুমায়ুন কবিরকে হামিদুর রহমান কেন অ্যাটাক করছেন না? বা উত্তর দিনাজপুরের সংখ্যালঘু মুখ থেকে কোনো অ্যাটাক আসছে না কেন? তার কারণ উত্তর দিনাজপুরে যদি সংখ্যালঘুরা অ্যাটাক করে তাহলে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশনটা কিন্তু পুরোপুরি বিজেপির দিকে চলে যাবে। এইখানে যেহেতু একটু সেফ জোন, বা মানে ধরো 100 জন ভোটারের মধ্যে 72 জনই
সংখ্যালঘু মুসলিম ভোটার। ফলে আহ, এইটা যদি সংখ্যালঘুদেরকে বার্তা দিতে হয়, তাহলে কিন্তু মুর্শিদাবাদের কয়েকটা কনস্টিটুয়েন্সি ছাড়া কোনো সমস্যা তৃণমূলের নেই। কেন উত্তর দিনাজপুরের সংখ্যালঘু কোনো মুখকে দিয়ে মানে তৃণমূল বলাচ্ছে না, কারণ কাউন্টার করলো না কেন, মানে মুর্শিদাবাদে কোনো বিধায়ককে দিয়ে করলো? এটাও কিন্তু একটা রাজনীতি বিশ্লেষণের জায়গা আছে। মানে আমি তোমায় বলছি রোজিনা, 2026-এর আগে দুটো রাজনৈতিক দলই প্রতিনিয়ত অঙ্ক কষছে যে মানে কিভাবে ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করে ভোটারদেরকে প্রভাবিত করতে হবে। ধরো, আমি বারবার এই প্রশ্নটা করি যে 6 লক্ষ সরকারি কর্মচারী অবসর নিয়েছে তৃণমূল শাসনকালে, বেকার হাজার হাজার বেকার, লাখ লাখ বেকার, বাড়িতে বাড়িতে বেকার। 6 লক্ষ সরকারি কর্মচারীর নিয়োগ হচ্ছে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই, জবাব দেয়, এ কথা শুভেন্দু অধিকারী বলছে না। এই প্রশ্নটা আনছে না যে প্রতিদিন মার্ডার হচ্ছে, ল অ্যান্ড অর্ডার একেবারে তলানিতে ঠেকেছে, পুলিশ মন্ত্রী জবাব চাই, জবাব দাও, এটা বলছে না। 28শে অক্টোবর অমিত শাহর উপস্থিতিতে লাস্ট কর্মসূচি বিজেপি পালন করেছিল। 28শে অক্টোবরের পরে আজকে মানে মার্চ মাসের একেবারে মাঝামাঝি সময় এসে গেছি আমরা, কিন্তু তারপরেও তুমি দেখো বিজেপির ধারাবাহিকভাবে কোনো কর্মসূচি নেই। বিজেপি মানে যতটুকু কর্মসূচি ইন্ডিভিজুয়ালি শুভেন্দু অধিকারী বাংলাদেশের ইস্যুতে বা কোনো ইস্যুতে পালন করেছে, ফলে সব মিলে তুমি যদি লক্ষ্য করো, তোমার কাজের প্রশ্নে আন্দোলন নেই, কাজের প্রশ্নে রাজ্য সরকারেরও কোনো বক্তব্য নেই, ল অ্যান্ড অর্ডারের প্রশ্নেও কোনো বক্তব্য নেই। মানে যেখানেই তুমি দেখবে যে কোনো মানুষের, ধরো বিদ্যুতের বিল, পশ্চিমবাংলাতে সবচেয়ে বেশি বিদ্যুতের বিল দিতে হয়, মানে কলকাতা সিএসসি সবচেয়ে বেশি আমাদের থেকে বিদ্যুতের বিল মানে নেয়, বিদ্যুতের টাকা নেয়। বেশিরভাগ রাজ্য সরকার যা মানে রাজ্যে যা বিদ্যুতের দাম, তার থেকে পশ্চিমবাংলা কলকাতাতে বিদ্যুতের দাম অনেক বেশি, কিন্তু এই নিয়ে তুমি দেখবে কোনো গণ আন্দোলন নেই। ফলে আমি তোমায় বলছি যে মানুষের ইস্যুতে কিন্তু না বিজেপি না তৃণমূল কংগ্রেস কেউ আছে। দিনের শেষে কিন্তু প্রত্যেকেই অঙ্ক কষছে যে কিভাবে ধর্মকে ব্যবহার করে মানুষকে সুশ্রী দেওয়া যায়, ধর্মকে ব্যবহার করে কি করে এগোনো যায়, এবং ধর্মীয় আইডেন্টিটির প্রশ্নটাকে জোরদার করছে। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সমস্যা কোথায়? ধর্মের রাজনীতিতে যে অতিরিক্ত বাড়ি বেড়ে খেলেছে। ধরো, বিজেপি একের পর এক ইস্যু পেয়েছে, বিজেপি প্রথম থেকে শুরু করছে যে ভাই ইমাম ভাতা কেন, মুয়াজ্জিম ভাতা কেন। বিজেপি প্রশ্ন তুলছে যে ভাই মানে একবার দুর্গা ঠাকুরের বিসর্জন নিয়ে তুমি কেন মানে মানে বিসর্জনের সময়সীমা নির্ধারণ ঠিক মতন করনি। ওবিসি নিয়ে বড় প্রশ্ন যে হ্যাঁ, সব ওবিসি কে কেন মুসলিম, মানে সব মুসলিমকে কেন ওবিসি, 96% মুসলিমকে কেন ওবিসিতে এনেছো হিন্দুদের বঞ্চিত করে। এবং সরস্বতী পূজা নিয়ে ইস্যু তুলেছে, মানে ওপার থেকে অনুপ্রবেশ নিয়ে, মানে 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 রোহিঙ্গা ইস্যু, ওপারের থেকে মানে অনুপ্রবেশ নিয়ে ইস্যু, সব একটার পর একটা ইস্যু যদি তুমি দেখো, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ। ফলে একেবারে অতিরিক্ত ডোজ তৃণমূল কংগ্রেসের হয়ে গেছে, মানে মানে মুসলিম আইডেন্টিটিকে অ্যাড্রেস করতে গিয়ে। এবং একই সাথে প্রশ্ন হচ্ছে যে রেড রোডের মতন, রেড রোডে নমাজ থেকে কেন মুখ্যমন্ত্রী বললেন যে বিজেপিকে পরাজিত করতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে? পলিটিক্যাল বার্তা কেন দিলেন? ধর্মীয় একটা সবাই কেন পলিটিক্যাল বার্তা আসলো? ফলে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সর্বত্র যে ভাবনা চিন্তা বক্তব্য সরকারি নীতি, সেখানে তুমি দেখবে শুধুমাত্র মানে ধর্মীয়করণ রাজনীতির মধ্যে প্রবেশ করেছে তা না, প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ আসছে যে প্রশাসনের মধ্যে একটা দলীয়করণ মানে ধর্মীয়করণ ঘটছে। ফলে ধর্মকে কেবল রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে না, প্রশাসনের দৃষ্টিভঙ্গির মধ্যে ধর্মীয়করণ ঘটেছে। এবার এইটাকে যদি অ্যাড্রেস করতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বারবার যেটা করতে হচ্ছে যে একটু সফট, আগের মতন উগ্র নয়। দেখবে তুমি এবার মানে রামনবমীকে কেন্দ্র করে, মিছিলকে কেন্দ্র করে একটা কোনো ঘটনা ঘটবে না কোনো। হ্যাঁ, এবং এবং আমি তোমাকে বলছি যে এখন সফট হিন্দুত্বের জায়গাটাকে অ্যাড্রেস করতে চেষ্টা করছে, যার জন্য শুভেন্দু অধিকারী ওই রকম বক্তব্য রাখার পরেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা এফআইআর নেই। তুমি আমায় বলো যে একটা এফআইআর, মানে শুভেন্দু অধিকারী বলছে যে তুলে আছাড় মারবো, হ্যাঁ, সংখ্যালঘু মানে এমএলএদেরকে, তারপরেও একটা মানে সরাসরি শাসক দলের তরফ থেকে, সে ভিক্টরকে দিয়ে করিয়েছে যেটা আলাদা, শাসক দলের কোনো নেতা নেত্রী কোন জাদু বলে একটা এফআইআর করলো না?
এফআইআর করলো না এই কারণেই যে ভাই মানে অতিরিক্ত ডোজ হয়ে গেছে, মানে মানে মুসলিম আইডেন্টিটির প্রশ্নে। ফলে এবার একটু সফট, একটু একটু ধরে ধরে খেলো, এবার জানি বেশি উগ্র অবস্থা নেয়, নাহলে কিন্তু হিন্দু ভোটের পোলারাইজেশন হবে। এবং এই সেই কারণেই মানে জগন্নাথ মন্দির উদ্বোধন করতে হবে, দেখাতে হবে যে ভাই আমি হিন্দুদের সাথেও আছি, আমি এগুলো কথা বলতে হবে। ফলে আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিটা বোঝেন, তিনি জানেন যে মানে অতিরিক্ত বাড়িয়ে খেলতে গিয়ে যেভাবে মুসলিম আইডেন্টিটিকে অ্যাড্রেস করা হয়ে গেছে রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, এবার এটাকে ব্যালেন্স করবার জন্য কিছু হিন্দু 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 বা মানে মানে কোনো প্রোঅ্যাক্টিভলি কোনো অবস্থান নেওয়া যাবে না বিরোধী দলের বিরুদ্ধে, যেখানে বিরোধী দল সুযোগ পেয়ে যাবে আরো বেশি হিন্দু পোলারাইজেশনের। ফলে সব মিলে তোমাকে আমি বলছি 2026 একটা অন্য ধরনের নির্বাচন তুমি দেখতে যাচ্ছ, যেখানে ধর্মীয় আইডেন্টিটির উপর ভিত্তি করেই নির্বাচন হবে। এবং আমাদের ক্ষেত্রে নতুন না, মানে আমি তোমায় বলছি যে ধরো পশ্চিমবাংলাতে এতগুলো বছর বুড়ো হয়ে গেলাম, এতগুলো বছর ধরে নির্বাচনী চর্চা করছি, নির্বাচনের ইস্যু ভিত্তিক হয়, আদর্শগত ইস্যু আসে, নানা বিষয় নিয়ে আলোচনা করি, যে মানে একেবারে উপস্তর থেকে মধ্যস্তর এবং একেবারে ডাউন লেভেলে যেভাবে হিন্দু মুসলিমের প্রভাব রাজনীতিতে দেখতে পাচ্ছি, প্রশাসনে দেখতে পাচ্ছি। ফলে আমার মানে পরিষ্কার বক্তব্য যে আমাদেরও কিন্তু নতুন করে বিশ্লেষণের ধারা তৈরি করতে হবে, এবং সবকিছু বাঁচিয়ে কি করে হিন্দু মুসলিমের রাজনীতি, কে কোথায় তাস খেলছে, কে কোন দিক থেকে কৌশল নিচ্ছে, কে কোন চাল দিচ্ছে, সেটাকেও মানুষের সামনে তুলে ধরাটাও একজন বিশ্লেষক হিসাবে আমাদের কাছে চ্যালেঞ্জ, অবশ্যই চ্যালেঞ্জ। আরেকটা জিনিস আমি বলছি, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যা বললেন আপনি, রীতিমতো দেখা যাচ্ছে 26-এ মানে রাজনৈতিক বিশ্লেষকের সাথে সাথে ধর্মগুরুও রাখতে হতে পারে মানে বিশ্লেষণের জন্য, যদিও এটা হাস্যকর। না 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 না, এটা তুমি ভীষণ দামি কথা বলেছো। কারণ ধর্মগুরুরা অনেক বেশি মনস্তাত্ত্বিক বিষয় জানবেন, ধর্মগুরুরা অনেক টেক্সট জানেন। ফলে ধর্মগুরুরা দুভাগে ব্যবহৃত হতে পারেন। একটা হলো যে মানে ধরো সেই ধর্মের ভোটারদেরকে কি বার্তা দেওয়া দরকার, সেইটা ধর্মগুরুরা বলে দিতে পারেন, এবং অলরেডি কিছুটা বলেন। তুমি জানো যে এক্সাক্ট তাই, এইটা মানে দিল্লিতে বুখারি সাহেবরা আগে রীতিমতন নমাজের পরে বলতেন যে এই এই দলকে সমর্থন করতে হবে। পশ্চিমবাংলাতেও এই ঘটনাগুলো কিন্তু প্রায় বিরোধীরা অভিযোগ করে যে মসজিদে বসে মানে নমাজের পরে মানে নির্দেশ দেওয়া হয়, বলা হয় যে পরে বলা হয়। ফলে ধর্মীয় গুরুদের রোলটা কিন্তু বিরাট হয়ে গেছে অলরেডি। ফলে আমি তোমায় বলছি একজন বিশ্লেষকের থেকেও কিন্তু তোমায় বলছি ধর্মীয় গুরুরা মানে যে স্ব ধর্মের, তারা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা এই বিধানসভা নির্বাচনে নিতে পারেন, 26-এ নিতে পারেন। কিভাবে নিতে পারেন? ধর্মীয় গুরুরা প্রার্থী নির্বাচনে নিতে পারেন, ধর্মীয় গুরুরা প্রচারে নিতে পারেন, 2026-এর প্রচারে ধর্মীয় গুরুরা বিরাট ভূমিকা নিতে পারেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিতে পারেন। কোন কথা বললে কি ধরনের প্রভাব তৈরি হবে, কোন কৌশল নিলে কি তা মানে সেই ধর্মের মানুষদের প্রভাবিত করা যাবে। ফলে পশ্চিমবাংলার রাজনীতিতে ধর্মীয় গুরুদের ভূমিকা কি অল্প অল্প দেখতে পাচ্ছিলাম, 26-এর নির্বাচনে বিশ্লেষকের থেকেও ধর্মীয় গুরুদের রোলটা যে বড় হচ্ছে, বিরাট ভূমিকা নিতে যাচ্ছে, আমার কোনো সন্দেহ নেই। ফলে তুমি এটা কেবলমাত্র আলোচনা চর্চার জন্য নিয়ে আসলে তা নয়, আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেইন স্ট্রিম মিডিয়া বুঝতে পারছে কিনা জানি না, কিন্তু একটা সাধারণ ছোট মিডিয়া হয়েও তুমি যে জিনিসটা উপলব্ধি করতে পারলে যে 26-এর নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক বা সাংবাদিকের ভূমিকার পাশাপাশি ধর্মীয় গুরুদের স্ব ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তাদেরকে বাদ দিয়ে বিশ্লেষণ সম্ভব নয়, সেটা একদম 100% তুমি ঠিক বলেছো।